আবারও স্বাগত ২১শে বিজনেস। সঙ্গে আছি হিরো জুম্মান। রেমিটেন্সের জোয়ার বইছে। গেল নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৯ কোটি মার্কিন ডলার, যা ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের নভেম্বরে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ৩১.৩৭%। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে ২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল ২.২০ বিলিয়ন ডলার। এই হিসেবে চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে নভেম্বরে। চলতি বছর মার্চে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন সর্বোচ্চ রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, আর তৃতীয় সর্বোচ্চ ছিল গত জুনে ২.৮৩ বিলিয়ন ডলার। এদিকে উচ্চ রেমিটেন্স প্রবাহের উপর ভর করে বেড়েছে রিজার্ভ। ১ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ বেড়ে উন্নীত হয়েছে ৩১.২০ বিলিয়ন ডলারে, আর বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ ২৬.৫১ বিলিয়ন মার্কিন ডলার। পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ২০,০০০ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরের বাজেট থেকে মূলধন হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে। এর মধ্যে এই অর্থ ব্যাংকটির অ্যাকাউন্টে জমা হয়েছে। জানা যায়, চলতি অর্থবছরের বাজেট ইকুইটি তথা মূলধন খাতে ২৪,১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা ছিল। সেখান থেকেই এই অর্থ বরাদ্দ দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংককে। ব্যাংকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পর লাভজনক অবস্থায় ফিরলে মুনাফার অর্থ সরকার পাবে। সরকারের লক্ষ্য হচ্ছে, ব্যাংকটি স্বাভাবিকভাবে কার্যক্রমে সক্ষম হলে ৩ বছর পর সরকার ২০,০০০ কোটি টাকার শেয়ার সরকারি খাতে ছেড়ে দেবে। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর তা শিগগিরই পরিশোধ করা হবে। ২ লাখ টাকার বেশি আমানত পরিশোধের স্কিমও খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে। দুর্দশাগ্রস্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই অবসায়নের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা লিকুইডেশন প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। জানা যায়, এখন কেন্দ্রীয় ব্যাংক যাচাই বাছাই করে কোনো প্রতিষ্ঠান অবসায়ন করবে তা চূড়ান্ত করবে। প্রাথমিকভাবে আমানতকারী টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি, এই ৩ সূচককে ভিত্তি ধরে ৯টি প্রতিষ্ঠানকে অব্যবহারযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের মোট ৩৫টি এনবিএফআই এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩ দিন পর বাংলাদেশ হয়ে ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্যের পরীক্ষামূলক চালান ছেড়ে দিল ভারত। ভারত সরকারের অনুমতির পর প্রথম চালানটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ছেড়ে গেছে। ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেয় সোমবার সন্ধ্যায় কন্টেনারবাহী লরি ভুটানের উদ্দেশ্যে বুড়িমারি স্থলবন্দর ত্যাগ করে। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে আসা ৬.৫ টনের কন্টেনারবাহী ট্রাকের চালানটি শুক্রবার ভোরে বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। ভারতের অনুমতির অপেক্ষায় প্রায় ৩ দিন বুড়িমারিতে আটকা থাকে। গত সন্ধ্যায় ভারতীয় কর্তৃপক্ষ ট্রায়াল রানের অনুমতি দেয়। সুযোগ পেলেই সরকারি প্রকল্পে বিদেশি সহযোগী সংস্থার কাছে থেকে ঋণ নেয়াকে সর্বনাশার নীতি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি। এনইসি সভাকক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রকল্পে বিদেশি পরামর্শক নিয়োগের রীতি থেকেও বেরিয়ে আসতে হবে। একনেক সভায় ১৫,৩৮৩ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্প লাইন 6 এর ব্যয় সংশোধন করে ৭৫৪ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। লাইন 6 যেটা চলছে মেট্রো রেল, এটার বাকিটুকু যেটা বাংলাদেশ ব্যাংক মতিঝিল থেকে কমলাপুর এইটুকু অংশ এখনো চলমান আছে।
এখানে আমরা এই যে খরচগুলো মূল্যায়ন করে দেখেছি, নেগোশিয়েট করেছি ঠিকাদারদের সাথে, বিদেশি ঠিকাদারদের সাথে, এবং 700 কোটি টাকা। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে নতুন করে দরপত্র প্রক্রিয়া চালু হলেও স্বচ্ছতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে বিদ্যুৎ খাতে বিশেষ আইন বাতিলের পর পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর ফিরে এলেও বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ। আদিত্য মামুনের রিপোর্ট। 2024 সালের 28 নভেম্বর বাতিল হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিষয়ক বিশেষ আইন। এরপর অন্তর্বর্তী সরকার 5500 মেগাওয়াটের জন্য 55টি সৌর বিদ্যুৎ প্রকল্পের টেন্ডার আহ্বান করে। 55টি প্যাকেজের মধ্যে 22টিতে মাত্র একটি করে দরপত্র জমা পড়ে, আর 13টি প্যাকেজে কোনো বিডিংই হয়নি। এসব নিয়েই রাজধানীতে সিপিডির এই আয়োজন। বিশেষ আইন বাতিলের কারণে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমলেও এখন দরপত্র নিয়ে কারসাজি, দুর্নীতির অভিযোগ ছাড়াও রয়েছে দক্ষতা অর্জনে বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গায় আগের সিস্টেম, যেটা আমাদের ইন্ডেমনিটি অ্যাক্ট যেটা ছিল, তার থেকে এটাকে ইমপ্রুভ বলছে। দক্ষতার জায়গায় তারা মনে করছেন যে এটা আগের সিস্টেমের চেয়েও পিছিয়ে। টেন্ডার প্রসেসের দুর্বলতাগুলোকেও দ্রুত সংশোধন প্রয়োজন। খাত সংশ্লিষ্টরা বলছেন প্রতি মেগাওয়াটের জন্য 1.5 কোটি টাকার বেশি ওয়ার্কিং ক্যাপিটাল দেখাতে হয়, যা বেশিরভাগ স্থানীয় প্রতিষ্ঠানের পক্ষেই কঠিন। তার উপর বাড়ছে জমির দাম। প্রত্যেক প্রজেক্টের কস্টই ডিফারেন্ট। কেন? কারণ হচ্ছে যে ল্যান্ড অ্যাভেলেবিলিটি ইজ এ চ্যালেঞ্জ। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা যে এসওপিটা করব এটা ইনভেস্টার্স ফ্রেন্ডলি কিনা, বিজনেস ফ্রেন্ডলি কিনা। রেগুলেট করবেন, পলিসি করবেন, কিন্তু এজ এ রেজাল্ট পাওয়ার আসবে না, আপনি জ্বালানি আসবে না, তখন কিন্তু এটা রেজাল্ট ভালো হবে না। নবায়নযোগ্য জ্বালানি খাতে সংস্কার হলেও প্রক্রিয়া সহজ না করলে স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে না বলে জানান পাওয়ার গ্রিডের চেয়ারম্যান। পাওয়ার জেনারেশনের কস্ট আসছে প্রায় 12 টাকা, আর অ্যাভারেজ সেলিং কস্ট অফ পিডিবি 8.5 টাকা থেকে 9 টাকা কিছু একটা দিকে। এই লসটা কে বহন করছে? সো অনলি পলিসি চেঞ্জেস ইজ নট এনাফ। তবে অনলাইনে যোগ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের নতুন প্রকল্পে অর্থায়ন বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সৌর বিদ্যুতের কার্যক্রম বাড়াতে প্রয়োজনীয় নীতি ও ট্যারিফ কাঠামো সংশোধন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। এইসব অর্থায়নের জন্য আমরা মোবিলাইজ করছি, আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলছি, প্রজেক্টগুলো যাতে ফুললি ফাইন্যান্স হয় সেই জন্য ব্যবস্থা নিচ্ছি। নবায়নযোগ্য জ্বালানির সাম্প্রতিক ক্রয় সংক্রান্ত দক্ষতার উন্নয়নে পিপিএ ও পিপিআর এর আলোকে বিদ্যুৎ খাতের জন্য আলাদা নীতিমালা তৈরির পরামর্শ ছাড়াও টেন্ডার প্রক্রিয়া সংশোধনের তাগিদ দিয়েছে সিপিডি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 49 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 59,353 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 12 পয়েন্ট কমে অবস্থান করছে 26,021 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,534 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,893 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 357 পয়েন্ট কমে অবস্থান করছে 85,284 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1,271 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর প্লাস্টিক শিল্প ও এসএমই খাত নিয়ে আমরা কথা বলবো বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমেদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।